জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 4 আসামি খালাস। বাকি 9 জনের মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন দিয়েছে আদালত। এ বিষয়ে আদালত চত্বরে ব্রিফ করছেন আইনজীবী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ছিল আর 12 জন ভিতরে আছে, তো আপনার কন্ডেন্সারে আছে। আজকে মাননীয় আদালত তার রায়ে আপনার 4 জনকে টোটালি একেবারে একুইটাল দিয়েছেন। এই 4 জন হলো লুৎফুজ্জামান বাবর সাহেব, তারপরে আপনার মেজর জেনারেল রাজ্জাকুল হায়দার, আর এনামুল হক ছিলেন ওখানে জিএম সাহেব, আর আরেকজন ছিলেন এমডি, সেটা হলো আপনার মহসিন উদ্দিন তালুকদার। এই 4 জনকে দেওয়া একুইটেড, তাদেরকে খালাস দেওয়া হয়েছে। আর মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, এই 2 জনকেও একুইটাল দিয়েছেন, যে তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর বাকি যারা আছে তার মধ্যে পরেশ বড়ুয়া, ওনার সেন্টেন্স ওটা আপনার ওই ডেথ থেকে ওটা কমিউট করে ওটাকে লাইফ আনা হয়েছে। আর বাকি যারা তাদেরকে আপনার ডেথ রেফারেন্স রিজেক্ট করে তাদেরকে কমিউট 10 বছরে আনা হয়েছে। মতিউর রহমান নিজামী সাহেব এবং আপনার ওনাদের তো কোনো আপিল ছিল না। আপিল না থাকলেও কোর্ট বলছেন যে আমরা এই মামলার আদ্যপান্ত সব কিছু বিবেচনা করে আমরা দেখলাম এবং সমস্ত এভিডেন্স আমরা পেরিউজ করে দেখলাম যে তাদের এগেনস্টে এই মামলায় সাজা রাখার মতো কোনো এভিডেন্স তাদের নাই, কাজেই দে ওয়ার একুইটেড। কোর্টের অবজারভেশন তো আমরা পূর্ণাঙ্গ রায় না পেলে আমরা পারবো না বা বলা যাবে না। আজকে যেটা না তদন্ত সম্বন্ধে যে এই মামলার সঠিক তদন্ত হয় নাই, কারণ সঠিক তদন্ত হয় নাই এটা একেবারে দৃশ্যমান, অ্যাপারেন্ট ফ্রম দি ফেস অফ দি রেকর্ড, অ্যাজ বিকজ যে এগুলো কোত্থেকে আসলো, কারা আনলো এবং কোথায় যাবে সে সম্বন্ধে কোনো কিছুই নাই। আর সবাই খালাস পেয়ে গেলেন বা সাজা করানো হলো, মূল অভিযুক্ত কারা, ভিকটিম যারা, তারা বিচার পেলেন না, আবার এদিকে মূল বিষয়টি বের হলো। এটা করে বিচার বিভাগের প্রতি বা টোটাল তদন্তের প্রতি মানুষের এক ধরনের এখন এই অবিশ্বাস যাতে মানুষের দূর হয়ে যায় তার জন্য আমাদের আগামী দিনে কাজ করতে হবে। আমাদের যে যখন সরকার আসবে সেই সরকার নিরপেক্ষ থাকবে, কোনো তদন্ত বা কোনো আপনার বিচার বিভাগে কেউ হাত দেবে না, এটা আমরা আশা করব। এবং যদি প্রপার তদন্ত না হয়, সঠিক তদন্ত যদি না হয়, আপনার ক্রেডিবল এভিডেন্স যদি কালেক্ট করতে না পারে, তাইলে আলটিমেটলি তো বিচার একটা কোর্টে রায় হতে পারে, কিন্তু আলটিমেটলি তো এটা থাকবে না। 10 ট্রাক অস্ত্র মামলার নিয়ে ব্রিফ করছিলেন আইনজীবীরা। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে। টঙ্গীতে তাবলিগ জামাতের 2 গ্রুপের সংঘর্ষে 3 জন নিহতের পর সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকে ইজতেমা ময়দান ছাড়তে সম্মত হয়েছে উভয় পক্ষ। বৈঠকের আরও খবর জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, সচিবালয় বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। সাতপন্থী এবং জোবায়েরপন্থীর উভয়পন্থীর যারা প্রতিনিধি তারা সচিবালয়ে এসেছেন এবং আমরা যেটি দেখলাম যে কিছুক্ষণ আগে এই সাতপন্থী যারা এই মাওলানা সাদের অনুসারী তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এই বৈঠকটি শেষ করলো এবং এরপর কিন্তু ওই মাওলানা সাদের অনুসারীদের যিনি নেতা রেজা আরিফ, উনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। উনি আমাদেরকে যা জানিয়েছেন, তিনি বলেছেন যে সরকারের অনুরোধে এবং সার্বিক পরিস্থিতির স্বার্থে যাতে যে কোনো ধরনের সংঘর্ষ এড়ানো যায়, এবং এও বলেছেন যে ইসলামের স্বার্থে তারা সম্মত হয়েছেন যে যারা মাওলানা সাদের অনুসারী আছে তারা এই মুহূর্তে ইজতেমার ময়দান ছেড়ে দেবেন। এবং উনি বলেছেন যে এই তাদের যে জোর হওয়ার কথা ছিল সেটি এই ইজতেমা ময়দানে হবে না। এবং এই মাওলানা সাদের অনুসারীদের এই রেজা আরিফ বলেছেন যে তারা এই কামারপাড়া দিয়ে, অর্থাৎ কামারপাড়া ব্রিজ দিয়ে, এই কামারপাড়ার পাশে যে মার্কাজ রয়েছে সেইখানে চলে যাবে, সেইখান থেকে কিছু আলাপ আলোচনা বা নির্দেশনা দেওয়া হবে, এরপর যে যার বাসায় ফেরত যাবে। এবং তিনি বলেছেন যে এই যে ঘটনা ঘটেছে সেটির জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি একই সঙ্গে এটি বলেছেন যে তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন, ইসলামের বদনাম হচ্ছে এবং অন্য যে পক্ষ রয়েছে জোবায়েরপন্থী তাদেরও তিনি অনুরোধ করেছেন যে তারাও যাতে এই অনুরোধ মেনে নেয় সরকারের এবং তারাও যাতে ইজতেমার মাঠটি ছেড়ে দেয়। এবং একই সঙ্গে উনি বলেছেন যে এখন ইজতেমার মাঠ এই সাতপন্থীরা ছেড়ে দেবেন এবং উনি আশা করছেন যে জোবায়েরপন্থীরাও সরে যাবে এবং এই মাঠ এখন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে, তাদের দখলে থাকবে।
এবং উনি যোগ করেছেন যে এই মৌলানা সাদের যারা অনুসারী রয়েছেন তারা তো মাঠ ছেড়ে দেবেন, তাদের নিরাপত্তার কি হবে? তখন তিনি বলেছেন যে এই কামারপাড়ার যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ দিয়ে এই মৌলানা সাদের অনুসারীরা তারা সেখানে যাবেন এবং এর জন্য ওইখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওনার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছেন যে গেল যে রাতে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, সেখানে হতাহতের যে ঘটনা ঘটেছে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেটি জানাতে পারি নোমান, যে এখন এই জোবারপন্থীর যারা প্রতিনিধি আছে তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করছেন। এরপর এই বৈঠক শেষে হয়তো তারাও কথা বলবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এই দুই পক্ষের সঙ্গে মিটিং শেষে সার্বিক বিষয়ে উনি আমাদেরকে জানাবেন, এই সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। তো নোমান, এই ছিল সচিবালয় থেকে আমার কাছে থাকা সবশেষ। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তবলিগ জামাতের প্রতিনিধিদের বৈঠকের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের এই সময়ের তুলনায় 26% রেমিটেন্স বেড়েছে। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করেন ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, অথচ ফ্যাসিস্ট সরকার টার্গেট করে ইসলামী ব্যাংকগুলো ধ্বংস করেছে। প্রবাসী দিবসের আলোচনায় এই কথা বলেন তিনি। বিদেশের দূতাবাসগুলোতে প্রবাসীদের হয়রানি করা হয় উল্লেখ করে প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার হয়রানি কমাতে কাজ করছে। এ সময় যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকারের বিভিন্ন কাজে দেশে ফেরত প্রবাসীদের কাজ করার সুযোগ দেওয়া হবে। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কথা বলেন তিনি। এ সময় গণতন্ত্রের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মিশরের রাজধানী কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1:20 দিকে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। D8 সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSMEর গুরুত্ব থাকার কারণে সম্মেলনটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এছাড়াও সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা, বিশ্ব অর্থনীতিতে নিজেদের অবস্থান তৈরি, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক ও সুবিধা বৃদ্ধি নিয়ে কাজ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক D8-এর সদস্য। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট UPDF-এর নেতা মাইকেল চাকমা। সকাল 10টায় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দেন তিনি। তাজুল ইসলাম জানান, বিধান অনুযায়ী মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রী ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনু মাহমুদকে সাথে নিয়ে সকাল 9টার কিছু আগে ট্রাইব্যুনালে আসেন মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর 5 বছর 4 মাস কয়েক জায়গায় গুম করে রাখা হয় তাকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় গুম করা হয়েছে বলে দাবি মাইকেল চাকমার। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 2 দিন পর 7 আগস্ট ভোরে চট্টগ্রামের একটি স্থানে তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেওয়া হয়। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ 10 জনকে আরও এক মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত। সাইফুলের ভাই খানে আলম নগরীর কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে এই মামলা দায়ের করেন। বুধবার চট্টগ্রাম আসামিদের 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে 10 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় 10 আসামি সরাসরি জড়িত বলে দাবি করছে পুলিশ। আইনজীবী জানান, সাইফুল হত্যার ঘটনায় 10 আসামি আগের মামলায় গ্রেফতার ছিলেন। আজ দ্বিতীয় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। 2025 সালের প্রথম 6 মাসে প্রায় 10 লাখ সিরিয়ান শরণার্থী দেশে ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এছাড়া বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। 13 বছরের গৃহযুদ্ধে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে পরিণত হয় সিরিয়া। দেশটির মোট জনসংখ্যার 70% বেশি মানুষ বিভিন্ন দেশে শরণার্থী হয়েছেন। তাদের জোরপূর্বক সিরিয়ায় ফেরত না পাঠাতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। আগামী
জুন মাসের মধ্যেই বেশিরভাগ শরণার্থীদের সিরিয়ায় ফিরিয়ে আনা সম্ভব হবে। এদিকে আসাদ সরকারের অপরাধ তদন্তে সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে জাতিসংঘের একটি তদন্তকারী সংস্থা। আসাদের শাসনামলে সংঘটিত অপরাধের জন্য জবাবদিহিতার আওতায় আনার আশ্বাসও দিয়েছে জাতিসংঘ। এদিকে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে সন্তুষ্ট ম্যাচ সেরা হওয়া শামীম হোসেন পাটোয়ারি। নিজের উপর আত্মবিশ্বাস তাকে পারফর্ম করতে সাহায্য করেছে বলেও জানিয়েছেন তিনি। সব সময় চিন্তা থাকে যে দল যেরকমই থাকুক, আমি যদি খেলতে পারি আমার টিম অনেক উপরে চলে যাবে, আর আমার সবসময় পজিটিভ থিঙ্কিং থাকে। ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমরা সিরিজ জিতছি, এটাই আমাদের জন্য অনেক অনেক বড় একটা পাওয়া। অনেক পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাফেরা করি, আর আমি অনেক হ্যাপি থাকতে পছন্দ করি। আমি জানি যে আমি যে কোনো সময় ইনশাল্লাহ আমি কামব্যাক করবো। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে এখন টেলিভিশন দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।